আছেন সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ এবং আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এই পিঠোপিঠের আজকের আয়োজনে। আমি সম্প্রতি কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আহ, শুরু করি, আপনার দুজনের কাছে একই প্রশ্ন রাখতে চাই বা একই প্রসঙ্গে জানতে চাই। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে শুরু করি যে আমরা সম্প্রতি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনে হাজির হয়ে তিনি বললেন যে ঐকমত হতেই হবে, দ্বিমতের কোনো জায়গা নেই, এরকম একটা অবস্থান তিনি জানিয়েছেন। তাহলে নির্বাচন সার্থক হবে না দ্বিমত রেখে সম্পন্ন হলে। সেজন্যই আমি একটা প্রশ্ন করতে চাই যে তিনি অবস্থান বদলালেন কিনা বা বদলালেন কেন? কারণ তিনি তো আগে বলেছিলেন যে যতটুকু ঐকমত্য হবে ততটুকুই বাস্তবায়ন হবে। আহ, কিন্তু এখন এক ঐকমত্য হতেই হবে, এই অবস্থানে কেন গেলেন? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কি মনে হয়? ধন্যবাদ। আমার মনে হয় যে ওটাকে ওই সেন্সে নেয়ার দরকার নাই। আমি মিটিং এ ছিলাম। ওনার পুরো বক্তব্যের নির্যাস হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের ভিতরকার যে দ্বিমতগুলো আছে সেটা যথাসম্ভব যদি নিজেরা সমাধান করে ফেলতে পারে, তাহলে আমাদের শত্রুরা যারা এই সিচুয়েশন গুলোর জন্য সুযোগ নিতে চাচ্ছে, দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে, তারা নিতে পারবে না। তো সেখানে তিনি ওই যে আলাদিনের চেরাগের কথা বলেছেন, যে আমাদের যদি সুযোগ থাকে তাহলে কি আমরা কমটা করব না বেশিটা করব, যত বেশি করা যায় আর কি। এবং আপনি জানেন যে আমাদের অনুরোধে কমিশনের মেয়াদও 1 মাস বাড়ানো হয়েছে, যে যত বেশি নোক্তা দেয়া আছে, নোট অফ ডিসেন্ট, আপত্তি দেয়া আছে, এগুলো আলোচনা করে কমিয়ে নিয়ে আসা যায়, একমত হওয়া যায়, সব পক্ষ আরো ছাড় দিতে পারে কিনা, এই ব্যাপারগুলোতে উনি আসলে ওভারঅল বলেছেন আর কি। যে ব্যাপারটা এরকম না যে চাবুকের নিচে রাইখা যে বেটা সব বিষয় একমত হবে, তাই না, আজকে রাতে খাবার দিব না আর কি, মানে মানে এরকম কোনো বিষয় না আর কি। এটা আমার কাছে মনে হয়নি আর কি। জি, আমি আপনার কাছে এই চাবুকের নিচে রাখার বিষয়টা নিয়ে আসবো, তবে আমি মুস্তাফা ফিরোজের কাছ থেকে ওটা একটু শুনে নিয়ে আসি যে আপনার কি মনে হলো, অবস্থানের পরিবর্তন ঘটেছে কি কিছু, নাকি আগের মতোই আছেন, যতটুকু ঐক্যমত হবে ঠিক ততটুকুই বাস্তবায়ন, তার বেশিও না কমানো? জি। উম, এখন পর্যন্ত সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ একটা রিজিড পজিশন দেখা যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে। এবং একটা পাল্টাপাল্টি জিনিসটা একটু বাড়লো এই কারণে যে আহ, যখন নাকি জামাতের নেতৃত্বে 7টা রাজনৈতিক দল মাঠের আন্দোলন কর্মসূচি দিল। যেহেতু ঐকমত্য কমিশনের ভেতরে আলোচনার বিষয়টা এখনো শেষ হয়ে যায়নি, জিনিসটা হয় কি, যখন আলোচনার দুয়ারটা বন্ধ হয়ে যায় তখন আন্দোলন করে। এখানে তো আহ, আলোচনাটা চলছে, 30টা রাজনৈতিক দল যেখানে অংশ নিচ্ছে, সেখানে হঠাৎ করে আন্দোলন কর্মসূচিটা কেন? তাহলে কি এই আলোচনাটা হচ্ছে এটার উপরে চাপ তৈরি করা, নাকি কার উপরে চাপ তৈরি করা? সরকার তো এই সবাই মিলে যা বলবে সেটা ইমপ্লিমেন্ট করবে। তাহলে সবাই মিলে বসলে এক অংশ থাকবে রাজপথে, আর এক অংশ থাকবে ভেতরে, এটা কেন? তাহলে বিএনপিও কি এরকম এক অংশ বাইরে থাকবে আর এক অংশ ভেতরে থাকবে? তাহলে একটা হযবরল অবস্থা না? এটা তো এক ধরনের, বিশেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর এই ধরনের কর্মসূচি কিন্তু খুব বিপজ্জনক। এগুলি হয় মানে হাসিনা রেজিমে বা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে তখন তার নীতির বিরুদ্ধে এই ধরনের ইয়ে হয়। এখন কার বিরুদ্ধে কে লড়ছে? এই গভর্নমেন্ট কার? এই গভর্নমেন্ট তো এনসিপির, এই গভর্নমেন্ট তো এবি পার্টির, এই গভর্নমেন্ট তো বিএনপির, এই গভর্নমেন্ট তো জামাতের। তাহলে রাজপথে কেন? কেন আলাদা একটা জোট? যদি এটা নির্বাচনী জোট হয় তাহলে সেটা আলাদা কথা, সেটা তো হুম। করতেই পারে। কিন্তু এই ইস্যুতে যে আমি পিয়ার মানি কি মানবো না, এটা তো হলো আভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে ঠিক হবে শেষ পর্যন্ত, যে ঐকমত্য কমিশন সবার আলোচনা শুনে তারা কি সিদ্ধান্তটা নেবে এবং কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবে। কিন্তু তার আগে আমি আন্দোলন কর্মসূচি দিয়ে আমি বের হয়ে আসলাম, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? তাহলে জিনিসটা তো একটু জটিল আকার ধারণ করো। তার মানে ঐকমত্যের জায়গাটা আহ মানে ঠিক যে আমরা আলাপ আলোচনা করেই সমাধান করব, বিষয়টা তা না। আমাকে আমার দাবিটা পূরণ করতেই হবে, এর কোনো আহ, পথ নেই। মানে দেয়ালে, বলে না, দেয়ালে পিঠ থেকে গেলে তখন হুম। মানুষ এই ধরনের কর্মসূচি করে। তো অনেকটা সেরকমই আহ অবস্থাটা তৈরি হতে আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এখন বেশ জটিল। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে কিন্তু একটা কথা বলছেন, তাও কি বিদেশি ডেলিগেটদের সামনে হুম। বলছেন যে এখনো কোন কোন মহল নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু আমরা ঠেকবো না, আমরা ঘোষিত সময়ের মধ্যেই
নির্বাচনটা করব। এই কথাটা কেন বললেন? তিনি তো বলতে পারতেন যে রাজনৈতিক দলগুলো চমৎকার ভাবে আলোচনা করছে এবং তারা সমঝোতায় উপনীত হবে এবং উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন হবে। এই কথাটা তো বলতে পারলেন না, তিনি তো এই কথাটা বললেন। তার মানে হচ্ছে এখানে আহ মানে মতানৈক্যের জায়গাটা আহ, মানে এই বেশ মতানৈক্য কি জটিলতা এই আছে। আলোচনারত রাজনৈতিক দলগুলোর মধ্যে নাকি বহিঃশক্তি, মানে সবসময় শুনি আওয়ামী লীগ করছে, ভারত করছে নির্বাচন, মানে নির্বাচনকে বানচাল বা নির্বাচনে ষড়যন্ত্র করছে, এই বিষয়গুলো শোনা যায়। আসলে এই এখন এই মতানৈক্যটা কথাটা বললে তো দুটো অর্থই হয়। এটা অর্থটা হয় ভেতর থেকেও বাইরে থেকেও। উনি নির্দিষ্ট করেননি যে কোন পক্ষ বাধা দিচ্ছে নির্বাচন অনুষ্ঠানে, জি, মহল কিন্তু আমার স্পষ্ট ধারণা করেননি। যে এই পর্যায়ে যারা আন্দোলন হুম, করছে নিশ্চয়ই এই আন্দোলনটা সরকারের জন্য সুখকর না, বিএনপির জন্য সুখকর না। বিএনপি তো বলেছে, সালাউদ্দিন আহমেদ বলেছে যে আলোচনা চলা অবস্থায় এই ধরনের আন্দোলন অনভিপ্রেত, তবে তাদের গণতান্ত্রিক অধিকার আছে, এই কথাটা বলছে। কিন্তু এটা তো হুম। বোঝাই যায়। আমরা তো কখনো এবং কখনো আজকে দেখলাম সরকারের জন্য আমিনুর রহমান সুখকর মাহমুদ চৌধুরী আন্দোলনও দেখেছি। তিনি পাল্টা মোস্তফা ফিরোজ, একটা একটু আমি ব্যারিস্টার ফুয়াদের কাছে যাচ্ছিলাম, কিন্তু এই প্রশ্নটা চলে আসলো, সরকারের জন্য সুখকর বা সরকার যেমনটি, যে আপনাদের নানান জনের বিশ্লেষণে অন্ততপক্ষে যেটা উঠে এসেছে, যে যেমন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যখন দরকার, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত হলো, চাপ প্রয়োগ করলো, সাথে সাথে নিষিদ্ধ করলো, হলো মনে হলো যে একটা যোগসাজশ হলো। অনেকের বিশ্লেষণ ছিল এরকম যে সরকার চেয়েছে, মাঠের আন্দোলন হয়েছে এবং সেটি বাস্তবায়ন হয়েছে, সুখকর আন্দোলন। এটি যে সুখকর না, এটি আমরা কিভাবে নিশ্চিতভাবে বলতে পারি, মানে বর্তমানে আন্দোলন যেটি? না, এটা আমার, আমি সেটা মনে করি না। এটা এক ধরনের চাপের মুখে। ওই সময় যদি বিএনপি আবার মানতো যে তারা কোনো দল নিষিদ্ধ করার পক্ষপাতী না, তাহলে কিন্তু জিনিসটা সংঘাত হতো। বিএনপি কেন জানি মানে বেশ একটু ডিফেন্সিভ খেলছে আর কি, তারা সংঘাতে যাচ্ছে না, কিন্তু বিষয়টা তারা গ্রহণও করছে না। আমি যেটা মনে করি যে এটার একটা আন্তর্জাতিক ঝুঁকি আছে, কারণ হুম, বাংলাদেশের নির্বাচন তো শুধু বাংলাদেশের না, এর সাথে একটা বৈশ্বিক বিষয় জড়িত আছে। যার কারণে আজকে দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন দৌড়ঝাঁপ করছে কেন? কেন কালকে জামাতের সাথে বসলো, আজকে কেন বসলো? কেন এই পশ্চিমা দেশগুলো দৌড়দৌড়ি করছে? দৌড়দৌড়ি করছে, তাদের মধ্যে অনেক রকম শঙ্কা তৈরি হচ্ছে এই নির্বাচনকে ঘিরে। সামনে কারা ক্ষমতা আসছে, তাদের পলিসিটা কি হবে, সেটা কতখানি তাদের পশ্চিমা দেশের যে গণতান্ত্রিক যে মডেল আছে সেই মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কি হবে না, তারা হয়তো বুঝতে চাচ্ছে। এর ফলে তাদের মধ্যে একটা উদ্বেগও আছে। কারণ আপনি জি, কোন রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করেন আন্তর্জাতিক ভাবে, এটা কিন্তু একটা যদি প্রশ্ন হয়, তাহলে কিন্তু সবচেয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, যার হুম, মূল বেসটা কিন্তু পশ্চিমা বিশ্ব। সেই পশ্চিমা বিশ্বটা কি এটা অ্যালাউ করবে কিনা? কারণ তারা তো জাতিসংঘের একটা রিপোর্টে আমার মনে আছে যে তারা গণহত্যার একটা বিস্তারিত বিবরণ দিয়ে দিয়ে বলছে যে গণহত্যায় যারা জড়িত শুধু তাদের বিচার হবে, কিন্তু কোনো দলকে বিচার করা যাবে না। তো এই হুম। সুপারিশটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন না? জানেন। এখন উনার আমলেই যদি উনি এটা ইমপ্লিমেন্ট করেন, তখন আন্তর্জাতিক মহলের কাছে তো উনি কি জবাবদিহি করবেন? হুম। সেই কারণে দেখেন বিএনপিও একটা বিব্রতকর অবস্থার মধ্যে বলছে যে কোন দলকে যদি নিষিদ্ধ করতে চান তাহলে এটা আইনের আশ্রয় নেন। আইনে কি বলে, আদালতে যান, কিন্তু নির্বাহী আদেশে যাতে এটা না হয়। তো কিন্তু আবারও আমার সেই ধারণা প্রশ্ন, না, কোনো দলকে ধারণা নিষিদ্ধ যে এটা করবেন না, ডক্টর ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনূস ইউনূসও তো এই চেয়েছেন কথাটা বলেছিলেন। সেটা সুখকর, এটা আমার মনে হয় বলা ঠিক হবে না। জি, এই জন্যই প্রশ্নটা করলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগেও বলেছিলেন কোনো দলকে নিষিদ্ধ করা হবে না, কিন্তু ওই চাপ, যেটি আসলে চাপ কিনা সুখকর চাপ, সেটি প্রশ্ন করছিলাম, সেই চাপের মুখে নিষিদ্ধ করে দিলেন। এখন আবার আরেকটা চাপ, আমি আবার একটু আসবো, কিন্তু ব্যারিস্টার ফুয়াদের কাছেও আমি, ব্যারিস্টার ফুয়াদ যেটি বলছিলেন যে এমন না ডক্টর মোহাম্মদ ইউনূসের বার্তাটা যে চাবুকের নিচে রেখে বলা হচ্ছে এখনই ঐক্যমত্যে আয়, বা এখনই মানতে হবে, তাছাড়া আলোচনায় না মানলে চাবুকের নিচে চলে আসতে হবে, বিষয়টা এরকম না। কিন্তু চাবুকের নিয়ে আসার চেষ্টা কি আসলে রাজনৈতিক পক্ষগুলোর মতো হচ্ছে কিনা? মোস্তফা ফিরোজ যেটি বলছিলেন যে জামাত রাজপথে আন্দোলন করছে এবং আন্দোলনকে বিক্ষোভ করছে, আহ, সেজন্য মানে জামাত কি এখন চাবকের নিচে আনতে চায় আলোচনার টেবিল থেকে রাজপথে গিয়ে? দেখেন, রাজনৈতিক দলগুলোর সাথে আমার আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক মিটিং কথাবার্তা বলে এটা কখনো মনে হয় নাই যে তারা আসলে ফেব্রুয়ারির নির্বাচন চায় না, অথবা নির্বাচনে অংশগ্রহণ করবে না, অথবা কোনোভাবে পিছিয়ে দেবার চেষ্টা করতেছে, এইটা মনে হয়নি। বাট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সবার তো নিজস্ব রাজনীতি আছে। সবাই তো চাইবে তার ভোট বাড়ানোর জন্য, তার সিট বাড়ানোর জন্য। আপনাদের মনে থাকার কথা যে ঐকমত্য কমিশন গঠিত হবে, সেটা তো গত বছর ডিসেম্বরে ঘোষণা দেওয়া হয়েছিল। তারপরে কি বিএনপি বড় বড় সমাবেশ মহাসমাবেশ করে নাই? হুম, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান কি ডেডলাইন দেয় নাই যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে? করেছে তো। এটা কেন করেছে? এটা তার পলিটিক্স। একটা রাজনৈতিক দল নির্বাচন হুম, চাবে, চাইতে পারে, 1000 বার চাইতে পারে, কোনো সমস্যা নাই।
এখন এই জন্য এখন একই রকম ভাবে একই রকম ভাবে কি ব্যারিস্টার ফুয়াদ, একই রকম ভাবে কি? কারণ আমি প্রশ্নটা এই জন্য করছি, নির্বাচন চাইছে সরকারের কাছে এই জন্য দাবি নিয়ে তারা সমাবেশ করছে, কিন্তু এখানে বিক্ষোভ করছে জামাত এবং ইসলামী আন্দোলনগুলো। বিক্ষোভ কার, মানে বিক্ষোভ তো ক্ষোভের প্রকাশ, এই ক্ষোভটা কার বিরুদ্ধে দেখাচ্ছে? সরকারের বিরুদ্ধে। চাপটা কাকে দিচ্ছে? বিএনপি যেমন সরকারকে চাপ দিচ্ছিল নির্বাচন আদায়ের জন্য, এই চাপটা কাকে দিচ্ছে? সবার উপরে জামাত এবং ইসলামী দলগুলো। রাজনীতির স্বার্থ কার কার উপরে থাকে। একটা হচ্ছে রাষ্ট্রকে কন্টিনিউয়াসলি বলা যে আপনারা যেভাবে দাবি দাওয়া গুলোকে, রাজনৈতিক মতামত গুলোকে হালকা করে দেখছেন, অথবা কমিশনে যান, কমিশনে গিয়ে নিজেরা আলাপ করে নেন, নিজেরা কোনো দায়িত্ব নিচ্ছেন না, এটা একটা বক্তব্য দেওয়া তাদের পক্ষ থেকে, যে আমরা চাই আপনারাও ডিসাইসিভলি এখানে রোল প্লে করেন, ভূমিকা নেন। আবার দ্বিতীয়ত হচ্ছে ইকুয়ালি পলিটিক্যাল পার্টিগুলোকেও চাপ দেয়া, যে আসলে একটা কনসেনসাসে আসা, যেখানে যেখানে ছাড় দেওয়ার সুযোগ আছে সেখানে সেখানে ছাড় দেয়া। এবং সেই জায়গাতে আমার মনে হয় যে এটা দেবার মধ্যে কোনো মানে হুম। রাজনীতির ফ্রেমের যতক্ষণের মধ্যে থাকবে, যতক্ষণ কিন্তু ব্যারিস্টার পর্যন্ত ফুয়াদ, যেখানে যেখানে চাপ দেওয়ার, মানে ছাড় দেওয়ার সুযোগ আছে সেখানে সেখানে ছাড় দেওয়া, বিষয়টা তো তা না। সুনির্দিষ্ট 5টা দাবি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিআর, জাতীয় পার্টি নিষিদ্ধ করা, এইরকম কয়েকটা, মানে যেখানে যেখানে ছাড় দেওয়ার সুযোগ আছে সেখানে সেখানে তো না, তাই না? সুনির্দিষ্ট 5টা জায়গা যেটা বললাম দিতে হবে। ভিতরে যে যেখানে ছাড় দেবে, এই পাঁচটার ভিতরে সবাই তো সব জায়গায় ছাড় দেবে না। যেখানে যেখানে যার ছাড় দেওয়ার সুযোগ আছে, এবং এই ছাড় দেওয়ানোর জন্য সরকার কিভাবে কাকে নেগোশিয়েট করবে, কার সাথে, কোন শর্তে, ব্যাক এন্ডে তো অনেক নেগোসিয়েশন হয়, যে ভাই আপনি এটা মেনে নেন, আপনি এটা মেনে নেন, আপনি এটা মানলে আপনার লাভ, আপনি এটা মানলে দেশের লাভ। এই নেগোসিয়েশন গুলো সরকারকে তো ব্যাক এন্ডে কোনো না কোনো ফর্মে করতে হয়। তাহলে সেটা করবার জন্য তো সরকারকে মনে করিয়ে দেয়া যে ভাই আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। আমি তো ইন প্রিন্সিপাল এই কর্মসূচিগুলোর মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। বিষয় হচ্ছে যারা কর্মসূচি দিচ্ছেন হুম। তারা সতর্ক আছেন কিনা সাফিসিয়েন্টলি, যে এই কর্মসূচির আড়ালে যেই যেই অরাজকতা তৈরি করবার চেষ্টা যারা যারা করছেন তারা কোনো সুযোগ নেবেন কিনা। এইটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই সীমানাটা মাথায় রাখা। কারণ দেখবেন যে এরকম এই দাবিগুলোর অনেকগুলোর সাথে কিন্তু আমরা এবি পার্টিও একমত, কিন্তু আমরা তো কর্মসূচিতে যাচ্ছি না। আমরা প্রেস ব্রিফিং করব, টকশোতে মতামত তৈরি করব, সরকারের সাথে বসবো, কথা বলবো, কমিশনে যাব, বিএনপির সাথে দ্বিমত করব, ইনডোরে করব, আউটডোরে করব। যেই যেই ফর্মে কথা বলার সুযোগ আছে আমরা করছি এবং আমরা করব। তো এখন প্রশ্ন হচ্ছে, এবং আপনার সতেও তো এই বিষয়গুলো নিয়ে আমি নিজেও অনেকবার কথা বলেছি, যে এর কোনো ইস্যুটা এমন ইস্যু না যেটা নিয়ে গত 1 বছর আমরা কথা বলিনি, বলছি। কিন্তু যারা ওই কর্মসূচি দিয়েছেন, এটা তার তো রাজনীতি। যেভাবে আপনার মনে থাকার কথা, ফিরোজ ভাইয়ের সাথে এই ব্যাপারে আমার অনেক কথা হয়েছে, নির্বাচনের দিন তারিখ নিয়ে আমাদের তো ব্লাড প্রেশার পারে নাই। আমরা তো শুরু থেকে বলছি ভাই অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর 25 থেকে জুনের 26-এ নির্বাচনের দিন তারিখ একটা দিবে, যেদিন দিবে সেই দিনই আমি সই, আমার সাথে কোনো সমস্যা নাই। কিন্তু অনেক দলের ব্লাড প্রেশার হাই হয়ে গেছে না, 250-300-তে শুট আপ করছে। তো এখন এক একটা বিষয়তে এক একজনের ব্লাড প্রেশার হাই হয়ে যায়। আমাদের দুই বিষয়ে আমরা খুবই কুল আছি। আমার ব্লাড প্রেশার, আমাদের দলের প্রেশার 80-120-এ আছে। নির্বাচনের দিন তারিখ ঘোষণার আগেও তাই ছিল, এখনো তাই আছে। গতকালকে পরশু 3টে ইসলামী দল তাদের কর্মসূচি দেবার পরেও আমাদের ব্লাড প্রেশার একই জায়গাতে আছে, মোটেও বারে কমে নাই। কারণ হচ্ছে আমরা আমাদের রাজনীতি এবং বাস্তবতা সম্পর্কে অবগত, হুম। যে আমি আসলে কতটুকু পর্যন্ত করব, কতটুকুর বেশি আওয়াজ তুললে আমার তো শত্রু। আন্দোলন যারা দিচ্ছে সেই দলগুলোর ব্লাড প্রেশার কেন বেড়ে গেল এই বিষয়গুলো নিয়ে, মানে তাক দিয়ে আহ, শুনতে হবে আপা, কারণ সবার প্রেশার তো যার যার বেডরুমে, মেশিনও তার ঘরে। মানে ওই যে বলছিলেন ইনডোর আউটডোর নানা আলোচনা হয়, সেই আলোচনা থেকে আপনারা বুঝতে পারেন না যে কেন তাদের প্রেশার বাড়ছে এই কৌশলগত, বিষয়ে? আমি ধারণা করছি কৌশলগত ব্যাপার, সবাই বোধ করছেন যার যেখানে যতটুকু নেগোশিয়েট করবার সুযোগ আছে, হয়তো কাউকে একটু ফোন করে বলতে হবে, কাউকে একটু মিছিল করে বলতে হবে। তো যে যেটা কৌশলগত ভাবে মনে করছে সে সেটা করছে। আমরা মনে করছি আমরা আমাদের জায়গা থেকে ভিন্ন কৌশলে একই অথবা ভিন্ন মতের দাবি কৌশল নিয়ে আমরা কাজ করবো আর কি। হুম। আপনারা কোন কোন দাবির সাথে, আপনারা বলছিলেন যে আমরা অনেকগুলোতে একমত, আপনারা কোন কোন দাবির সাথে একমত আন্দোলনকারী দলগুলোর মধ্যে? ধরেন তো আমাদের একটা মিক্স সিস্টেমের প্রস্তাবনা আছে, যে যদি উচ্চ কক্ষে ভোটের পিয়ার না হয়, তাহলে আমরা উচ্চ কক্ষই হুম। চাই না, এটা আমাদের দলীয় পজিশন। তাহলে নিম্ন কক্ষে মিক্স সিস্টেম হতে পারে কিনা 200 আসনে, কারণ জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা শতভাগ পিয়ার চাচ্ছে। আমরা শতভাগের ব্যাপারে একমত না। আমরা বোধ করছি যে একটা ট্রানজিশন সময় নিয়ে সিস্টেম চেঞ্জ করতে হয়। একটা সিস্টেম, একটা রাষ্ট্র, একটা জনগণ অনেক বছর ধরে যেটা অভ্যস্ত থাকে, সাডেনলি তাকে 360 ডিগ্রি পরিবর্তন করলে সে সেটাকে নিতে পারবে না, অ্যাবজর্ভ করতে পারবে না।
এই জন্য একটা ট্রানজিশন নিতে হবে। ট্রানজিশনটা কি হতে পারে? আমরা 200 আসনে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হোক, তাহলে সুবিধা যেটা, আর 100 আসনে পিআর হতে পারে। তাহলে বিএনপি কে আশ্বস্ত করা যাচ্ছে যে আপনি যেহেতু এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল, হুম। আপনি 200 থেকে 150-60 এমনি পেয়ে যাবেন। তাহলে সরকার গঠিত হয়ে যাবে। সরকার গঠনে নেপালে, শ্রীলঙ্কাতে যে টেনশন গুলো দেখেছি সেটা হচ্ছে না। আবার 100 পিআর থাকলে যেটা হবে, 1% থ্রেশ হোল্ডে অনেক ছোট বড় রাজনৈতিক দল ডানে বামে সবাই কোনো না কোনো ফর্মে পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন পেয়ে যাবে। তাহলে এটা উইন উইন সিচুয়েশন সকল রাজনৈতিক দলের। আমাদের প্রস্তাব ছিল যে একটা মিক্স সিস্টেমে আমরা যেতে পারি কিনা, যেখানে সরকার স্টেবল থাকবে, বিএনপি বড় দল আকারে আশ্বস্ত হবে, বাকি দলগুলোও জানবে তাদের আপনাদের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, মানে আলোচনার ফিডব্যাক কি মনে হলো? কমিশনে আমরা বারবার বলেছি এজেন্ডাভুক্ত করে আলোচনা করবার জন্য। তারা কখনো এটা করতে রাজি হন নাই। এবং বোধ করি যে আজকে এই কর্মসূচিগুলো রাজপথে আসার একটা বড় কারণ হচ্ছে যে কমিশন সময় নিয়ে এজেন্ডাভুক্ত করে আলোচনা করেন নাই। যদি করতো তাহলে উচ্চকক্ষ নিম্ন কক্ষের মতো করে পিআর এর আলোচনাটা একটা রেজলিউশনে যাইতো, অথবা জাতি হুম। দেখতে পাইতো যে আমাকে রাস্তায় পর্যন্ত যাওয়ার প্রয়োজন হতো না। ঠিক একইভাবে ধরেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, সেখানেও কিন্তু আমরা একইভাবে এজেন্ডাভুক্ত করে আলোচনা করতে পারতাম। আমি গণতদন্ত কমিশনের কথা বহু আগে বলেছি, আপনার সাথেও বলেছি, এক হুম। বছর আগে থেকে বলেছি যে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ না করে জনগণের মতামত নেওয়া দরকার। আমেরিকান স্টাইলে শুনানি হওয়া দরকার। সবাই সেখানে মতামত দেখি আমরা ওপিনিয়নটা কিভাবে ক্রিয়েটেড হয়। তারপরে জুডিশিয়ারি ডিসাইড করবে যে তাদের ফেট কি হবে। তো এইরকম প্রত্যেকটা বিষয় দেখবেন যে যে কর্মসূচিগুলো এসছে এগুলো কিন্তু পিয়ারভুক্ত করবার, এজেন্ডাভুক্ত করবার দাবি এই রাজনৈতিক দলগুলোরও ছিল। জামায়াত হুম। ইসলামী দল বাংলাদেশ কিন্তু কমিশনে একাধিকবার বলেছে। যেমন ধরেন আমরা আমলাতন্ত্রের সংস্কার নিয়ে কোনো কথা বলতে পারি নাই, আমরা বারবার বলেছি। পুলিশ সংস্কার নিয়ে খুব সিরিয়াস কোনো তর্ক হয়নি, আলাপ আলোচনা হয়নি। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা কমিশনে এজেন্ডাভুক্ত করে আলোচনা করতে পারি নাই প্রস্তাব দেওয়ার পরেও। তো আজকে ইভেনচুয়ালিটি কি হয়েছে, সিচুয়েশনটা রাজপথে চলে গেছে। বাট এটা এখনো টু জি। লেট। যেহেতু জি। কমিশন সময় 1 মাস সময় নিয়েছে, আমার মনে হয় যে এই পুরো কর্মসূচিটাকে আবারও ফরেন সার্ভিস একাডেমিতে ফিরায় নিয়ে আসবার সুযোগ আছে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট উদারতার জায়গা আছে, জি। সবাই কথা কিন্তু বলছে। কালকে থেকেই আসলে আন্দোলন, মানে বৃহস্পতিবার এই আন্দোলনের শুরুটা হওয়ার কথা বলে জানি। আমি মোস্তফা ফিরোজের কাছ থেকে একটু শুনি এই বিষয়টাই, যে আপনার কি মনে হয় আলোচনার টেবিল থেকে রাজপথে গড়িয়ে গেছে, আগামীকাল থেকে যেটা শুরু হচ্ছে, এই রাজপথে যাওয়াতে কেমন চাপ তৈরি হবে? চাপটা আপনিও প্রশ্ন করছিলেন যে কাকে দেয়া, বিএনপিকে, সরকারকে, কার উপর কতটা চাপ পড়বে, সেই চাপের প্রভাব বা প্রতিক্রিয়া কেমন হবে বলে মনে করেন? কারণ আমরা আবার অন্যদিকে সালাউদ্দিন আহমেদকেও বলতে শুনেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খুব সক্রিয় ভূমিকায় যিনি এখন আছেন, তিনি বলছেন যে এরকম হলে তারাও রাজপথের জবাব দেবেন। রাজপথে যদি বিষয়টি চলে আসে তাহলে তারাও রাজপথে জবাব দেবেন। আসলে এখন চাপটা কেমন পড়বে বলে মনে হয় মোস্তফা ফিরোজ? মানে এরকম চাপটা বড় অদ্ভুত চাপ। কোনো অন্তর্বর্তীকালীন সময় এরকম মানে 1-11 সরকারের সময় একটা পরিস্থিতি ছিল, সেটা তো আর সবার সমর্থিত সরকার না। কিন্তু সাধারণত কেয়ারটেকার গভর্নমেন্ট হয় সবার সমর্থনে, আর এই সরকারটা হয়েছে সবার সমর্থনে। একমাত্র সরকার আমি এতদিন ছিল শুধু আওয়ামী লীগের চাপে। যেমন রাজধানীর সমস্ত থানাগুলো ব্যস্ত হচ্ছে ঝটিকা মিছিল থামানোর জন্য। তারা মহাব্যস্ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি লাটে গেছে, কিন্তু ঝটিকা মিছিল যাতে কোনোভাবেই না হতে পারে। এবং 5 জন যদি ঝটিকা মিছিল করে তার মধ্যে 4 জনকেই ধরা হয়। তো এইটার ব্যাপারে খুব পারফরমেন্সটা আছে। কিন্তু ঘটনা হলো যে আ- মানে সরকার চাপ এতদিন ছিল আওয়ামী লীগের চাপ, তো এটা মানে স্বাভাবিক চাপটা। কিন্তু এই চাপটা তো ঘরের চাপ, এই ঘরের চাপটা মানে কেন, কার জন্য, কিভাবে, এটা তো খুব পরে অদ্ভুত, মানে মেলানো যাচ্ছে না কোনোভাবেই। মানে এখানে দেখা যাচ্ছে দুইটা পক্ষ মানে বেশ একটু নার্ভাস। একটা হচ্ছে সরকার যারা ক্ষমতায় আছে, আর একটা হচ্ছে বিএনপি। মনে হচ্ছে তাহলে এই ইউনূস সাহেব এবং বিএনপি এরা মানে যৌথভাবে এখন সরকারে আছে, সুতরাং তারা তাদের মধ্যে প্রতিক্রিয়াটা দেখাচ্ছে। এই জন্য একজন বলছে যে কোনো কোনো পক্ষ নির্বাচন পেছানোর আহ পায়তারা করছে। আবার বিএনপি তো প্রকাশ্যেই বলছে যে এই সব কিছু করা হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করা, বিলম্বিত করা, অথবা নির্বাচনটা বানচাল করা। তাহলে এই তাহলে মনে হচ্ছে যে এই আন্দোলনটা যেমন বিএনপির সাথে, বিএনপির বিরুদ্ধে, তেমনি সরকারের বিরুদ্ধে। তো এটাই তো, এছাড়া তো আমি মানে আর কি ব্যাখ্যা দেবো। কারণ এতদিন আগে বলা হতো যে এই সরকার পরিচালিত হচ্ছে জামাত দ্বারা। এখন দেখা যাচ্ছে যে না, প্রথমে এনসিপি,
তারপর হয়ে গেল জামাত, এখন হয়ে গেছে বিএনপি। তো এইভাবে ঘুরতেছে সরকার, কারণ এই সরকারের তো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নেই। এই মানে কথা ছিল যে 30টা দলেরই সরকার হচ্ছে ইনু সরকার। তাহলে এখন এই 3টা দলে যখন ঘুরছে, তখন ঘুরতে ঘুরতে আরো অনেক বিভিন্ন দলে দলে যাবে। মানে এইরকম পরিস্থিতির মধ্যে আমার ধারণা যে বাংলাদেশের অতীতে এরকম হয়নি, যে এরকম একটা অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় হুম। যাদের সমর্থন নিয়ে ক্ষমতায় আসলো যে সরকার, তার বিরুদ্ধে আবার মানে আন্দোলন, তার বিরুদ্ধে আমার অভিযোগ। আসলে এখানেই প্রশ্ন, তার বিরুদ্ধে কি আন্দোলন হচ্ছে? মানে এটা কি সরকারের বিরুদ্ধে আন্দোলন, সরকারের বিরুদ্ধে ক্ষোভ? সরকার কি এই যৌথভাবে দাবিটা দিয়ে দিতে পারবে, মানে পূরণ করে দিতে পারবে? পিআর পদ্ধতি এটা সরকার চাইলেই দিয়ে দিতে পারবে কি? বিএনপি পারবে আসলে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে না, বিএনপি হচ্ছে একটা মানে অনেকটা কি বলে শ্যাডো গভর্নমেন্ট। যে বিএনপি যদি বলে যে ইয়াস, এদের দাবিগুলি যৌক্তিক, ইনু সাহেব আপনি এটা মেনে নেন, ইনু সাহেব বলবে যে আচ্ছা হুম। আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম। কারণ ওনার তো যখন কি মানে আওয়ামী তখন লীগ তো আর ইউনূস নিষিদ্ধ সাহেবের মেনে নেওয়ার দরকার হবে না, তখন তো সর্বসম্মতি হয়ে যাবে যদি বিএনপি হ্যাঁ, মেনে নেয়, তাই না? সর্বসম্মতি হয়ে যাবে আর হ্যাঁ। কি। হ্যাঁ, তাহলে তাহলে এটা তাহলে বলা যায় যে এটা আসলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন। এই জন্য বিএনপিও দেখলাম স্থায়ী কমিটির বৈঠকে তারাও আবার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আন্দোলন করুক, আমরা নির্বাচনমুখী আমাদের কার্যক্রমটা জোরদার করব। হুম। জি, তারা আন্দোলন করবে, নির্বাচনমুখী কার্যক্রম জোরদার করবে, কিন্তু আমরা আসলে জামাত ইসলামের সমাবেশ দেখেছি, সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমাবেশ, ইসলামী আন্দোলন সমাবেশ, বড় সমাবেশ করতে পারে। মানে এত লোকবল নিয়ে যদি এখন এই আন্দোলন বিক্ষোভ শুরু হয়, আহ, বা শক্তির প্রদর্শনী শুরু হয়, তাহলে আসলে পরিস্থিতিটা কোথায় যাবে? ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে একটু এটা জিজ্ঞাসা করি যে এরকম রাজপথে যেটি শোনা যাচ্ছে, জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমরাও তাহলে রাজপথে এটার প্রশ্নের এই উত্তরটা দিব, এরকম যদি হয় তাহলে পরিস্থিতি কি হতে পারে? চলে গেল তো আলোচনার টেবিল থেকে, আলোচনার টেবিলে তো আটকে রাখা গেল না, আলোচনার টেবিল থেকে রাজপথে চলে গেল, এখন রাজপথে যদি আবার মুখোমুখি হয় তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমার মনে হয় মুখোমুখি হবে না, যেটা হচ্ছে যে আপনার রাজপথে প্রেশার ক্রিয়েট করার একটা টেকনিক তো এখানে সার্টেনলি আছে আর কি। এবং বিএনপি এখন পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে আমি বোধ করছি এটা ওয়াইজ। ফিরোজ ভাই যেটা বললেন আর কি, যে তারা এটা কাউন্টার করে রাজপথে না নামাটাই তাদের জন্য কল্যাণকর হবে। কারণ এই কোনো ধরনের কেওয়াস যদি লাগে, দিন শেষে দায়টা কিন্তু বিএনপিকে নিতে হবে। কারণ এই জামাত সহ অন্যান্য দলগুলো তখন যেটা বলবে যে কমিশনেও তারা কোনো বিষয়ে একমত হচ্ছে না, জুলাই সনদও তারা বাস্তবায়ন করতে দিচ্ছে না, আবার রাজপথেও আমাদেরকে কথা বলতে দিচ্ছে না এটার বিরুদ্ধে। তখন দিন শেষে মানে বড় দল আকারে বিএনপির দায়টা অনেক হুম। বেড়ে যাবে আর কি। কিন্তু কিন্তু দায় কেন হবে? আপনিও তো বলেন যে একমত হতে হবে, এমনটা না, গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে দ্বিমত রাখা। তাহলে দায় কেন দেয়া যাবে? তারা একমত, তারা এটা মানছে না, একমত হচ্ছে না, মানে এটার মধ্যে দায়ের কি আছে? আর ফেব্রুয়ারিতে বিএনপি ছাড়া ক্ষমতায় যাওয়া অথবা ক্ষমতা হারানোর মতো আর কোনো দল নাই। অতএব ফেব্রুয়ারি মাসে কারো যদি কিছু হারানোর থাকে এবং কারো যদি আসলে বোটা দাগে কিছু পাবার থাকে, সেটা বিএনপির। বাকিরা কিন্তু হচ্ছে কার কেকের পিস কতটুকু বড়, সেই পিসটা একটু বাড়ানো যায় কিনা, এই বাড়ানোর লড়াইটা চলছে এখানে। কিন্তু পুরো কেকটা পাবার যে লড়াই, সেটা কিন্তু আসলে পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি, এন্টাইটলমেন্ট অথবা রিয়েলিটি হচ্ছে বিএনপির। তাই হুম। বিএনপি একটা রিস্ক ফ্যাক্টরে আছে, সে চাইলে ক্ষমতায়ও যেতে পারবে, সে চাইলে ক্ষমতা হারাইতেও পারবে। দুইটা রিয়েলিটির মাঝখানে বিএনপি রয়ে গেছে। এই জন্য বিএনপির দায়টা একটু বেশি, যে তাকে অত্যন্ত মানে সচেতন ভাবে, অত্যন্ত কৌশলে এগুলোকে রিয়াক্ট করতে হবে। তা না হলে যেটা হবে যে আলটিমেটলি দায়ের জায়গাটা বিএনপির কোর্টে চলে যাবে আর কি। এটা আমার আপনার হুম। দেয়ার বিষয় না। কারণ জনগণকে বোঝানো হবে তো এইভাবে, যে কমিশনে কোনো কিছু একমত হচ্ছে না কেন। এবং আমি যে গ্রামে গঞ্জে ঘুরে আসলাম আপনার গত এক সপ্তাহ, এক্সটেন্সিভ সফর করে আসছি গত এক সপ্তাহ, আমার আমার বরিশাল 3 আসনে হুম। গ্রামের সাধারণ মানুষের মুখ থেকে কথা শুনেছি যে এই ইনুস সরকার কোনো সংস্কার করতে পারছে না এই বিএনপির জন্য। সাধারণ মানুষ বলছে। এখন প্রশ্ন হচ্ছে এইটা কি আসলে সত্য মিথ্যার বিষয় না, বিষয়টা হচ্ছে পারসেপশন। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, বিএনপি আবার শুনে আসে গ্রামের মানুষের কাছ থেকে, বিএনপির সাথে যখন কথা হয় কারোর সাথে, তারা আবার বলে আমরা দেশে দেশে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, আমরা শুনে আসছি যে মানুষ নির্বাচন চায়, মানুষ চায় যা হবে সেটি নির্বাচিত সরকার এসে যেই সংস্কার করতে হবে সেটি বাস্তবায়ন নির্বাচিত সরকার করবে। বিএনপি আবার দেখে এরকম বলে যে তারা এরকম শুনছে। ভাই 20 কোটি মানুষের দেশ তো, ওই আমার সাথে যার দেখা হয় তার সাথে তো আবার তাদের দেখা হয় না। এখন কত মানুষ, কতজনের মত। আবার বাঙালিও তো ধরেন নগদে বিকাশে খাওয়া সোনার বাংলার মানুষ না, আমারে দেখলে একরকম বলে, আবার আপনারা দেখলে একরকম বলবে, ফিরোজ ভাইরে দেখলে আরেক রকম বলবে। সবাইরই সে খুশি রাখে। এখন বাট পারসেপশন বললাম আর কি, যে এইটা কিছু কিছু জনগণের মধ্যে পারসেপশনটা আছে আর কি।
এই পারসেপশনটা সত্য মিথ্যার বিষয় না। যখন দলগুলো এরকম দুইটা তিনটা চারটা দল যখন একসাথে হয়ে এটা হুম। কন্টিনিউয়াসলি বলা শুরু করবে, তখন কিন্তু এটা একটা মানে অর্গানাইজড মানে রিয়েলিটিতে পরিণত হবে যে হ্যাঁ এটা আসলে সত্য। দেশের মানুষ এভাবে বিশ্বাস করা শুরু করেছে। এবং দেখেন জাকসুর নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে অর্গানাইজড ক্যাম্পেইন ওয়ার্ক করে, পারসেপশনকে মানে রিয়েলিটিতে প্রমাণ করে ফেলা হয়েছে। অতএব এটা সম্ভব, এটাকে কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। বাট আমরা বোধ করছি বিএনপি বড় দল আকারে তার এখানে সর্বোচ্চ কৌশলী এবং ছাড় দিয়ে যতটুকু সম্ভব দলের ঊর্ধ্বে উঠে একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় আসা দরকার। সবাইকে সর্বোচ্চ ছাড় দিয়ে এই কাজটা করা দরকার। এবং গণ অভ্যুত্থানের সবাইকে যদি আপনি ইকুয়ালি অ্যাকনলেজ করেন যে সবাই পক্ষ, সবাই গুরুত্বপূর্ণ পক্ষ, সবাই আগামী হুম। ফেব্রুয়ারি ক্ষমতার অংশীদার কোনো না কোনো ফর্মে, হুম। এই জায়গায় যেতে পারলে আপনার দেখবেন যে নেগোসিয়েশনটা ইজি হয়ে যাবে। জি। এবং সেইটা পলিটিক্যাল পার্টিস গুলোর মধ্যেই করতে হবে, এবং এটা হুম। করা সম্ভব। এই নেগোসিয়েশনের মধ্যে আসলে কার কেকের পিসটা কত বড় সেটিও নির্ধারণ হয়ে যাবে নেগোসিয়েশনের মাধ্যমে। আমি জনাব মোস্তাফিজ আপনার কাছে একটু শুনতে চাই যে এই জাকসু নির্বাচনের পর নিঃসন্দেহে জামাত শিবির মনে করতেই পারে যে তাদের একটা বড় শক্তির জায়গা আছে, এবং হয়তো মনেও করছে, তাদের কথার টোনেও সেটা বোঝা যাচ্ছে যে এটা পিয়ার এখন হতেই হবে। একদম প্রত্যয়যুক্ত কথাবার্তা বলছেন জামাতের নেতারা, বা তারা এখন রাজপথে আন্দোলনে যাচ্ছেন। তাদের সাথে জোট করতে যাওয়ার সম্ভাবনাময় ইসলামী দলগুলো। এবং সেদিন দেখছিলাম একটা টকশোতে শিশির মনির, জামাতের আইনজীবী, তিনি বলছিলেন যে শুধু ইসলামী দলগুলোই নয়, সামনে এনসিপি যাবে, গণ অধিকার পরিষদের মতো এরকম আরো কিছু দল যাবে, মানে আরো সম্পৃক্ততা দল এর মধ্যে থাকতে পারে বলে এটি জানা যাচ্ছে। আবার তাদের তো রাস্তার, আমি যেটি বলছিলাম, সোহরাওয়ার্দী উদ্যান সহ বিভিন্ন জায়গায় জনসমাবেশে দেখা গেছে যে জনসমাবেশগুলো তারা প্রচুর লোক সমাগম করতে পারে। এই যে নানান যে দিক, নানান শক্তির জায়গা, এটি আসলে আপনার কাছে এই প্রশ্নটি করছিলাম, আবারও করি, বিএনপির উপর কেমন চাপ তৈরি হবে বলে আপনি মনে করছেন? যদি বলি কত নাম্বার বিপদ সংকেত বিএনপির জন্য? বিএনপি আস্তে আস্তে একটু বিপদটা টের পাচ্ছে, এটা সত্য। কারণ আহ জাকসু নির্বাচনে দীর্ঘদিন থেকে যে পরিকল্পিতভাবে আহ, জামাত শিবির কাজ করেছে, তার ফলটা তারা পেয়েছে। নতুবা দেখেন, এত বড় গণ অভ্যুত্থানের পর যারা অভ্যুত্থানের নেতা, যারা সরকারে ঢুকলো, তাদের কিন্তু কোনো অস্তিত্বই নেই। এবং এখন ওই তাদের কি জানি কি ছাত্র সংসদ না কি নাম যেন, সেটা বিলুপ্ত করার সিদ্ধান্ত নিচ্ছে তারা। তাহলে পরিস্থিতিটা বোঝেন। এটা আসলে ম্যাটার করে না। ম্যাটার, আহ দেখেন, এর আগের ডাকসুতে ছিল ছাত্র অধিকার পরিষদ নুরুল, এই এতে তো নামই নাই, তাদের নাম নাই, উড়ে চলে গেছে। তার মানে আসলে আলটিমেটলি রাজনীতি যেটা, সেটাই আসলে টেকসই হয়, বাকিগুলি কিন্তু কোনো টেকসই না। যেমন নুরও নাই এখন, কিন্তু ওই যে এই নাহিদ সার্জিসদের দলেরও খবর নেই, এগুলি উড়ে গেছে, রাজনীতিটা টিকে আছে। তবে এটা সত্য যে জাকসু এটাই যে একেবারে এটার দ্বারা মানুষ প্রভাবিত হয়, এটা মনে করার কারণ নেই। কারণ এখন কিন্তু তাই যদি প্রভাবিত হতো, তাহলে চট্টগ্রামে কিন্তু ছাত্রদেরকে এইভাবে পিটানিটা দিত না আশেপাশে গ্রামবাসীরা। তাদের কিন্তু মানে মানে আগলায় রাখতো। তার মানে ছাত্রদের ওই ভাবমূর্তিটা মানুষের কাছে নাই। মানুষ বরং ছাত্রদের গত এক বছরের কর্মকাণ্ড দেখে বরং খুবই বিরূপ এবং নেতিবাচক একটা মনোভাব তাদের মধ্যে জন্ম নিয়েছে। সুতরাং এটার একটা প্রভাব আছে, কিন্তু প্রভাব হলো জামাত অত্যন্ত পরিকল্পিতভাবে, খুবই হুম। সুচিন্তিতভাবে, সংগঠিতভাবে রাজনীতিটা করে, এইটাতেই তারা চিন্তিত। এবং গত এক বছরও কিন্তু তারা আগে থেকে প্রার্থী ঘোষণা করে দিয়ে কে হবে প্রার্থী কোন এলাকার, এটা ওই এলাকার মানুষ জানে। কিন্তু বিএনপির প্রার্থী কে, প্রত্যেকটা এলাকায় জানে যে বিএনপির প্রার্থী 3 জন 4 জন 5 জন। ফলে মানুষ বিভ্রান্ত। ফলে যেখানে মানুষ সুনিশ্চিত, তাই মানুষ সেটাকেই মাইন্ডসেট করতে থাকে। আর যেখানে অনিশ্চিত, সেখানে তো মাইন্ডসেটই করতে পারে না। তো ফলে হুম। ওই নির্বাচনী দৌড়ে কিন্তু পিছিয়ে আছে। আর এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা আসলে একটা মানে একটা ছেলে মানুষই আন্দোলন আমি বলবো। এটা চাপ তৈরি করা, কিন্তু মূল লক্ষ্যটা কিন্তু হচ্ছে আসলে নির্বাচনী বৈতরণীটা পার হওয়া। কারণ বাংলাদেশের ইতিহাস হচ্ছে, যে দল আন্দোলন করে দাবি আদায় করতে পারে তারাই নির্বাচনে জয়যুক্ত হয়। তো জামাত কিন্তু এখন মানে ঠিক এই ইউনূস সরকার তার প্রতিপক্ষ না, বিএনপিও ওই অর্থে প্রতিপক্ষ না। তবুও এমন একটা আন্দোলন আন্দোলন একটা মানে ভাব তুলছে যে আমরা আন্দোলন করলাম, আচ্ছা ঠিক আছে, নিম্ন কক্ষে পাইলে আপনি উচ্চ কক্ষে পিয়ার পাইলাম, এটাই আমাদের আন্দোলন বিজয়, এবং আমরা ক্ষমতায় গেলে পুরোটাই আমরা দাবিটা আদায় করব, এই ভাব দিয়ে তারা নির্বাচনটাও মানে সামনে জয়যুক্ত হতে চায়।
আমার ধারণা যে চূড়ান্ত লক্ষ্যটা কিন্তু এটা, কারণ এই আন্দোলনের আগে আপনি গণমাধ্যমগুলো সার্চ করেন, এই নির্বাচনী জোট হচ্ছে ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, মজলিস, খেলাফত, এইগুলি নিয়ে কিন্তু মানে অলরেডি হুম। আলোচনা হচ্ছিল। তার মধ্যে এই আন্দোলনটা যুক্ত হতে এটাকে আরো বেগবান করতে পারলো। এখানে যদি কিছু মানে ইসলামী নাম বাদ দিয়ে যদি কিছু গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে আসতে পারে, তাহলে ওই জাকসুর মতন হবে যে শিবির মূলত কিন্তু শিবিরটা ফ্রন্টে থাকলো না, অন্য একটা নাম দিয়ে তারা নির্বাচনটা করতে পারলো। আমার ধারণা যে আগামীতে মূলত ফুয়াদ ভাই যেটা বলছে ওইটাই ঠিক, যে যত যাই বলুক না কেন তারা তাদের মাথার মধ্যে আছে যে ফেব্রুয়ারিতে আমরা ফাইট করব। কিন্তু ফাইট করার হুম। আগে আমরা এমন একটা ভাব দেখাবো যে না, আমাদের তো দাবি পূরণ হচ্ছে না, আমাদের দাবি তো পূরণ হচ্ছে না, আমাদের দাবি মেনে নেওয়া হোক। সুতরাং আমরা আন্দোলন করবো, আন্দোলন করতে করতেই আমরা নির্বাচনী নির্বাচনে অংশ নেবো এবং এর ফলটা আমরা নেবো, এরকম একটা আহ, হয়তো কৌশল তারা নিতে পারে। কারণ জামাত শিবির যে কৌশলী দল সেটা কিন্তু তারা প্রমাণ করছে। কারণ তাদের যে অংশটা আন্দোলন করলো, গণঅভ্যুত্থান করলো, তাদের মানে কোন মানে সদস্যরা জাকসুতে টিকতেই পারলো না, উড়ে চলে গেল। তার মানে তাহলে রাজনৈতিক কৌশলটাই সঠিক ছিল জামাতের শিবিরের। তারা এখানে যেহেতু সাকসেসফুল হয়েছে, তারা এখানেও জাতীয় পর্যায়েও সেই ধরনের কৌশল নিয়ে তারা এগোচ্ছে, এটা আমার ধারণা। জি। মানে এই যে চাপ প্রয়োগ করা বিএনপির জন্য আপনি বলছেন এটা একটা বিপদ সংকেতই বটে। যদি এই যে চাপ দেয়া হচ্ছে, এখানে কি আসলে আমরা শুনছিলাম তারেক রহমান ফিরবেন, তারেক রহমান বলছেন খুব শীঘ্রই দেখা হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম এ জাহিদ, ডক্টর জাহিদ, তিনি বলছেন যে কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন তারেক রহমান। তারেক রহমান ফিরলে কি পরিস্থিতির পরিবর্তন কিছু হবে, বা এই চাপে কম বেশির কোনো তারতম্য হবে? কি মনে হয় মুস্তফা ফিরোজ? আমার মনে হয় উনি যত তাড়াতাড়ি ফিরবেন তত বেশি বিএনপির জন্য প্লাস পয়েন্ট হবে। তাদের মূল সমস্যাটা তাদের জনপ্রিয়তা তো মানে কোনো কমতি নেই, কিন্তু তারা ওই যে মানুষ বিভ্রান্ত যে আসলে সামনের নেতাকে, তাদের সেই নেতা কোথায়, সেই নেতাকে খুঁজে পাচ্ছে না এখনো পর্যন্ত। 1 বছরের বেশি হয়ে গেল, আহ, তারা সামনাসামনি দেখতে পারছে না। তো সামনাসামনি যখন দেখবে তখন পুরো এখন যে বিএনপির যে আদলটা আছে সেই আদলটা হুম। একেবারে আমার ধারণা যে পরিবর্তন হবে। এবং তখন ডাইরেক্ট কিছু নির্দেশনার ফলে যেই দুর্নামটা যতটুক হয়েছে এবং তার চেয়ে বেশি হয়তো প্রচার হয়েছে, সেইটা থেকে মানুষের ডাইভার্ট হবে। এবং আহ, খালেদা জিয়া এবং তারেক রহমান যৌথভাবে যদি দেশব্যাপী তারা ট্যুর করতে পারে, তাহলে একটা নির্বাচনী জোয়ার তাদের পক্ষে চলে আসবে। কিন্তু মানে সময় যত যাচ্ছে তত বেশি কিন্তু পিছায় পড়তেছে বিএনপি, আমার ধারণা। জি। এর মধ্যে মানে দ্রুত কেন আসছেন না, এই প্রশ্নটা বহুবার করা হয়েছে। আর তারপরে আপনার কাছে রইলো, আমি আসবো, কিন্তু আমি ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে এই প্রসঙ্গটি একটু জানতে চাই যে তারেক রহমান শিগগিরই ফিরছেন, কয়েক সপ্তাহের মধ্যে ফিরছেন, ফিরলে পরিস্থিতিতে কেমন প্রভাব পড়বে বা কেমন পরিবর্তন আসবে? দেখেন, তারেক রহমানের দেশে ফেরাটা তো একটা যৌক্তিক প্রত্যাশা। বিএনপি যারা করেন তাদের নেতা বহু বছর থেকে বাইরে আছেন। আবার বেগম খালেদা জিয়াও যিনি অসুস্থ, দলের সাপোর্ট দিতে পারছেন না। কিন্তু এটাও তো সত্য যে তারেক রহমানের উপরে জীবনের হুমকি আছে আসলে। এবং সুব্রত বাইনের গ্রেফতার হওয়ার পরে রিমান্ডে যে তথ্যগুলো দিয়েছে, সেটা তো আসলে মানে শিহরিত হবার মতো। যে লন্ডনে থাকা অবস্থায়ও তাকে মানে এখনো অ্যাসাসিন করবার জন্য অ্যাটেম্প নেওয়া হচ্ছে, বারবার এরকম ঘটনা আশঙ্কা আসছে। তো সেই বাস্তবতায় আপনার গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যে বাস্তবতাতে আছি, সেখানে এই শঙ্কা তো কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। এবং বিএনপি যে নেচারের দল, তারেক রহমান যে মানে লিডারশিপের যেখানে আছেন, এটা কিন্তু কোনো বিকল্পও নাই ওনাদের এই হুম। মুহূর্তে। মানে অতএব তিনি তার নিজের দেশে এখনো হুমকিতে, আওয়ামী লীগ যখন ছিল তখনও হুমকিতে ছিলেন, গণ অভ্যুত্থানের পরেও হুমকিতে আছেন। থাকতেই পারে, কারণ হুমকিতে শুধু ওনারা না, আমরা অনেকেই হুমকির মধ্যে আছি। আমাদেরকে কন্টিনিউয়াসলি মানুষ বলে না যে ভাই সাবধানে থাকবেন, এই সেই হ্যান সেটা তো ত্যান। সব রাজনৈতিক দলই কম বেশি আছে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে দেখিয়ে নেওয়া হবে। আপনি অনলাইনে দেখবেন আমাদেরকে মৃত্যুর হ্যাঁ। হুমকি, ঠিকানা জানি, কই আছে না আছে, শুট করব, এই সেই হ্যান ত্যান, এগুলো কন্টিনিউয়াসলি বলছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার বিএনপি লিডারশিপের প্যাটার্নটা তো এমন যে এখানে তো আপনার মানে 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 কি বলবো, যে অনেক লিডারের একটা পুল আছে, ব্যাপারটা এরকম না, মানে পুল অফ লিডার্স আছে এমন না। এখানে তারেক রহমান একটা এক্সক্লুসিভ জায়গাতে আছে। তো সেই জায়গাতে ওনার সেফটি সিকিউরিটির ব্যাপারটাও তো কোনোভাবে হালকা করে দেখবার সুযোগ নাই।
যে একটা হচ্ছে যে উনি হয়তো শতভাগ পারফর্ম করবেন দেশে ফিরে আসলে, হুম। কিন্তু ওনার জীবনহানির আশঙ্কা থাকলে তখন তো এটাও আবার দেশে আসার পরেও আবার লিমিট হয়ে যাবে। তো এই জন্য আমার মনে হয় যে এটা বিএনপি লিডারশিপকে ডিসাইড করতে হবে, তারেক রহমানকে অ্যাট দ্য এন্ড ডিসাইড করতে হবে যে উনি আসলে কি করবেন। ওনার কাছে এটা খুব পরিষ্কার, দেশের মানুষের অথবা দলের লোকদের প্রত্যাশা, আবার বনাম হচ্ছে যে ওনার জীবনের উপরে হুমকি, দুটো মিলায় ওনাকে সিদ্ধান্ত নিতে হবে যে উনি আসলে কি করবেন। এমনও কথা আছে যে নির্বাচন কেন্দ্রিক হয়তো বেগম খালেদা জিয়াই নেতৃত্ব দেবেন, পরবর্তীতে যদি সরকার গঠন হয়ে যায় এরপরে হয়তো তারেক রহমান ফিরে আসবেন এবং যে কোনো একটা আসনকে ভ্যাকেট করে উনি তখন সংসদে আসবেন। তো অনেকগুলো অপশনের আলোচনা আছে। তো বাট দিন শেষে এটা তো বিএনপির এবং তারেক রহমানের এক্সক্লুসিভ ডিসিশন আর কি। জি, এক্সক্লুসিভ ডিসিশন বটে। সেই ডিসিশনটা কেন সেটা নিয়ে প্রশ্ন বারবার করি। ওই যে আপনি বলছিলেন যে নিরাপত্তার যে হুমকির ব্যাপার। আমরা দেখছি যে কেউ দেশের ভেতরে নিরাপদ না, জনাব তারেক রহমান। আবার আমাদের উপদেষ্টারা তারা আবার দেশের বাইরে নিরাপদ না, গেলে হামলার শিকার হচ্ছেন। নানান রকম মাহফুজ তো আমেরিকায়, লন্ডন যেখানে যাচ্ছেন শিকার হচ্ছেন। আসিফ নজরুলকেও আমরা দেখেছি, তিনিও একরকম আক্রমণাত্মক পরিস্থিতির শিকার হয়েছেন। মানে নিরাপত্তা বিষয়টা এরকম জায়গায় এসে দাঁড়াচ্ছে কেন? সেই জায়গাটি আমি ব্যারিস্টার ফুয়াদ একটু ছোট করে আপনার কাছে প্রশ্ন রাখলাম, কিন্তু মোস্তফা ফিরোজের কাছে ওই বিষয়টা শুনে নিব আমি যে আহ, বেগম জিয়ার নেতৃত্বেও হতে পারে সামনের নির্বাচন, এবং বিএনপির ভেতরে কি কোনো আসলে নেতৃত্ব নিয়ে কোনো ক্ল্যাশ যাকে বলে সেরকম কিছু আছে কি? এটা নিয়েও শোনা যায় বিভিন্ন সময়, আসলে কি আছে? মানে আগে শুনতাম, মোস্তফা ফিরোজ একটু বলি, আগে শুনতাম আম্মা গ্রুপ আছে, ভাইয়া গ্রুপ আছে। আছে কি আসলে এরকম কোনো দ্বন্দ্ব, জানেন? না, আমার ধারণা যে এখন আর নেই। এখন তারেক রহমানের মানে নেতৃত্বে আগে একটা ছিল। নিরঙ্কুশ, আগে ছিল, একসময় ছিল। আচ্ছা। সিনিয়ররা কমফোর্ট ফিল করতেন না তারেক রহমানের কাছে, এরকম একটা ধারণা ছিল। হয়তো তাই, বাস্তবতা তাই, এটা স্বাভাবিক, বয়সের ধর্ম। তো এখন আমার ধারণা সেটা নেই। এটা এখন এই জায়গাটা তারেক রহমান প্রতিষ্ঠা করছে, তার লিডারশিপটা, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যেটা হলো তারেক রহমানের ওই যে সিকিউরিটি বিষয়টা দেখেন, ওই যে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন, তো কেন? নিশ্চয়ই এমন কিছু তথ্যপত্র আছে, ওই যে সুব্রত বাইন আহ সহ আরো কিছু নিশ্চয়ই গ্রুপ আছে, সত্য আর আমাদের কাছে পরিষ্কার না। সেই জায়গাতে থ্রেটটা এখনো পর্যন্ত সরকার নিশ্চিত করতে পারছে না, কারণ এখন যে পুলিশের যে অবস্থাটা, সেই পুলিশ তো সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না, সেখানে ভিআইপি দেরকে নিরাপত্তা দেবে। বিশেষ করে তারেক রহমান নানান কারণে অনেকেরই টার্গেট। সুতরাং এই জায়গাটা তারা এনশিওর হতে চায়, কারণ এখন যদি কোনো ভাবে যদি তারেক রহমান আক্রান্ত হয়, তাহলে ওই জায়গাটা কিন্তু বেগম খালেদা জিয়া পূরণ করার মতন শারীরিক স্বাস্থ্যগত অবস্থা নেই। বেগম খালেদা জিয়া কি করতে পারেন? প্রতীক হিসেবে হয়তো 4-5টা ডিভিশনে বড় জোর যেতে পারেন, বা পারবেন কিনা আদৌ সেইটুকু আমার সন্দেহ আছে। তো এই অবস্থায় এখন বিএনপির আসলে অবস্থা হলো তারেক রহমান ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু এটা তো আর কালেকটিভ ওই লিডারশিপটা না যে ঠিক আছে তারেক রহমান নাই আরেকজন এরকম তো ওই জায়গাটা পূরণ করার মতন অবস্থা নেই। সুতরাং একটা ঝুঁকির জায়গায় কিন্তু আছে, কিন্তু এটা সত্য, বাস্তব। জি, মানে সেই ঝুঁকির জায়গাটা তো সব নেতাদেরই, মানে আমরা দেখেছি পতিত সরকার প্রধান যিনি ছিলেন, তিনিও বারবার এরকম 19 বার না 17 বার বা 21 বার এরকম হামলার শিকার হয়েছেন। এই নিরাপত্তা বিষয়ে আমি একটু ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে জানতে চাইছিলাম যে নিরাপত্তাটা আসলে কোথায় আছে? আমাদের দেশের নেতাদের এই অবস্থা হয়ে যাচ্ছে কেন? মানে কেউ দেশে আসতে পারছেন না, কেউ বিদেশে গেলে ঝামেলা হচ্ছে। আমি একটু বর্তমান উপদেষ্টাদের কথাই জিজ্ঞাসা করি। বাইরে গেলেই যে এই সমস্যায় পড়ছেন, এই প্রশ্নটা কিন্তু উঠছে বিভিন্ন সময়, বিভিন্ন জন জিজ্ঞাসাও করছে। আমি দেখলাম যে সরকারে থাকতে বাইরে গেলে এই অবস্থা হচ্ছে। তখন তো একটা সরকারি, তারপরেও একটা নিরাপত্তা থাকে। যখন সরকারে থাকবেন না, তখন কি হবে? দেখেন, এইটা তো আমাদের রাষ্ট্রের যে টক্সিক পলিটিক্যাল কালচার এবং এই যে মানে একটা দূষিত রাজনৈতিক পরিবেশের ভিতরে আমাদের ছেলেমেয়েরা বড় হয়, সে যখন বিদেশে যায় সে তো একটা ছোট্ট বাংলাদেশ মাথার মধ্যে করে নিয়ে যায়। এই জন্য দেখবেন যে আমরা যখন বিদেশে যাই তো চিৎকার করেই কথা বলি, জোরে কথা বলি, আমরা বাংলাদেশে যেভাবে কথা বলি। আমরা যখন খাইতে বসি আমরা কিন্তু গাদা গাদা ভাত পাপুস গুপুস করে খাই, দেখবেন ওখানে ওইভাবে খাই। তারপরে দেখবেন আমরা যখন হাঁটি এখানে সেখানে ময়লা ফালানোর খাইসলত দেখবেন, মানে অনেক চেষ্টা করলেও দেখবেন মানে মনের ভুলেই কলার ছোলাটা ডান দিকে বাম দিকে চলে যায়, রাস্তায় চলে যায়, বিনটা চোখে পড়ে না। তো তারপরে দেখবেন আমরা যখন বাইরে যাই আমরা ডাইরেকশন দেখে ম্যাপ দেখে পথ চলতে অভ্যস্ত না। আমরা দেখবেন যে গাড়িতে যখন উঠে বসি, বাইরে থেকে বাংলাদেশ থেকে যখন আসে আমার মনে আছে আমরা সবসময় পিছনের সিটটাতে গিয়ে বসতাম, কারণ যিনি গাড়ি চালায় তাকে সবাইকে শুধু ড্রাইভ,
তো এখন আপনি হয়তো ড্রাইভার, কিন্তু আপনি তো আমেরিকান সেন্সে এখানে ড্রাইভার, বাংলাদেশি সেন্সে ড্রাইভার না আর কি। তো হুম এই কালচারাল যে একটা রিয়েলিটির ভিতরে আমরা বড় হই, এই সমস্যাগুলো আমরা ওখানে নিয়ে, তারপরে হচ্ছে রাজনৈতিক দলগুলো এই সমস্যাগুলো পোষে। দেখবেন যে পৃথিবীর অনেক দেশ আছে, যেমন ধর ইন্ডিয়ারও দেখবেন তার কোনো শাখা সংগঠন আপনি ইয়েতে পাবেন না, বিদেশে পাবেন না। পাকিস্তানের দেখবেন কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠন নাই। বাংলাদেশের আছে দুই দলেরই, এবং ছোটখাটো দলেরও আছে। এবং এই ছোটখাটো দলগুলো যেটা করে, সে যেহেতু একটা ছোট্ট বাংলাদেশ মাথায় করে ওখানে বিমানে করে নিয়ে গেছে, সে ওখানে গিয়ে ওই বাংলাদেশের রাজনীতিটা করে। লন্ডনে টাওয়ার হুম হ্যামলেটসে বসে করে, নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে গিয়ে করে, রোমে, মিলানে, প্যারিসের বিভিন্ন জায়গায় জায়গায় রেস্টুরেন্টে বাঙালি পাড়াতে একত্রিত হয়ে সে একটা ছোট্ট বাংলাদেশ ভাবে। এবং পাশের দোকানদারের মালিক হচ্ছে আওয়ামী লীগ, এই মালিক হচ্ছে জামাত, ওই মালিক হচ্ছে বিএনপি। অমুক কম্পিউটারে হইলো সে যাইতে পারবে, অমুক কম্পিউটারের দোকানে সে যাবে না। এই যে টক্সিক রিয়ালিটির ভিতরে আমরা বড় হয়েছি, এটা হলো এটার একটা দীর্ঘমেয়াদী আপনার ট্রমা, এটা আমাদের মধ্যে রয়ে গেছে আর কি। তো যতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলো এটা নিয়ে অ্যাড্রেস না করবে যে তার দলের নেতা কর্মীরা বাহিরে কিভাবে আচরণ করবে করবে না। নির্বাচন কমিশন তো বলে দিয়েছে যে বাহিরে কোনো রাজনৈতিক শাখা থাকবে না, যেটার সাথে আমরা একমত, যে আসলে কোনো শাখা উচিত না। সবাই বাংলাদেশি আকারে থাকবে, দল আকারে থাকবে না। এখন দেখবেন আমেরিকাতে আপনার এই যে দেখবেন যে আমেরিকান বাংলাদেশি যারা আছে তারা হলো বিএনপি আমেরিকান, তারা আওয়ামী আমেরিকান, জাতীয় হুম পার্টি আমেরিকান, শুধু বাংলাদেশি নাই দেখবেন। ইংল্যান্ড ও ইউরোপে একই অবস্থা দেখে আসছি আর কি। সো এই টক্সিক রিয়ালিটিতে আমরা একসময় জাস্টিফিকেশন খুঁজি। সে যেহেতু আমার নেত্রীকে এখানে অপমান করছে, তো তাকে আমি লন্ডনে যাওয়ার পরে জুতা মারবো। সে যেহেতু আমার নেতাকে এখানে মিথ্যা মামলা দিছে, আমি তাকে দেখলে ওইখানে জড়ায়া ধরবো, তার টাই ধরে টান দিব, তারে আটকাবো, গায়ে হাত তুলবো। তো এই রাজনৈতিক ইস্যুগুলো আমাদেরকে এখানে অ্যাড্রেস করতে হবে, কারণ দেশের বাইরে এতে আমাদের দেশের সম্মান, মর্যাদা এগুলো নষ্ট হচ্ছে। হুম কিন্তু অ্যাড্রেস তো আসলে করা যাচ্ছে না, এবং অ্যাড্রেস করা মানে সামনে দীর্ঘমেয়াদী এটার একটা পরিণতি কেমন বা আপনাকে উস্কায় দেওয়া হচ্ছে, অ্যাড্রেস তো কেউ করছেই না, উস্কায় দিচ্ছে। শেখ হাসিনার বক্তব্য শুনলে দেখবেন একরকম, এর আগে আমরা বিভিন্ন দলের এরকম নেতাদের বক্তব্য শুনেছি, ব্রাসেলসে গিয়ে ওরে আটকাও, ব্রাসেলসে ওরে জুতা মারতে হবে, ডিম মারতে হবে। এবং ডিম মারার পরে, হাসিনারে জুতা মারার পরে বিভিন্ন বাঙালি পাড়াতে এসে ব্যাপক গর্বের বিষয় যে মাইরে দিয়ে আসছি, মানে একদম গা বরাবর পড়ছিল, মানে জুতাটা এই মাত্রই লেগে যেত, এরকম একটা অবস্থা আর কি। তো এই যে উস্কানি দেয় আমাদের, মানে বন্ধ করা তো দূরের কথা, রাজনৈতিক দল এই খাইস্লতটাকে বাঁচায় রাখতেছে। কারণ এই বাঁচায় রাখার মধ্যেই হলো তার বিজনেস, তার পুঁজি, তার ব্যবসা, তার বিদেশে প্রবাসীদের কাছ থেকে টাকা অর্জন করা, বুলেট প্রুফ গাড়ি নেওয়া, ধান্দা ফান্দা করা, এগুলো রয়ে গেছে। তো সে কেন জি চায় না হোক? জি আমি একটু মোস্তাফিজ আপনার কাছ থেকে শুনতে চাই, দেশে নিরাপদ নন তারেক রহমান আর বিদেশি নিরাপদ নন আমাদের বর্তমান উপদেষ্টা যারা আছেন, বিশেষ করে মাহফুজকে আমরা সব সময় দেখছি বাইরে গেলেই এরকম একটা হামলার শিকার হচ্ছেন। বা আমি আরো আসিফ নজরুলের কথা বলছিলাম, এইরকম পরিস্থিতির পরিবর্তন কিভাবে হবে বা হবে কিনা। এটা কি মানে খুব মানে অস্বাভাবিক। আজকে পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন যে এই যে চারজন রাজনীতিককে নিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস 21 তারিখে জাতিসংঘের এতে, জাতিসংঘ বলছে যে সেখানে এটা বিক্ষোভ হবে, এটা হুম স্বাভাবিক, এটা ঠেকানো সম্ভব না। তবে তিনি বলছেন যে তিনি নিউ ইয়র্ক পুলিশকে বলবেন এবং তারা চেষ্টা করবেন। ক্ষোভ বিক্ষোভ, এই ধরনের প্রতিবাদ পশ্চিমা বিশ্বে এটা স্বাভাবিক ব্যাপার। ওদের দেশের রাজনীতিকরাও এগুলি ফেস করে। তো আমাদের দেশে এই রাজনীতিকরা এটা ফেস করবেন না কেন দেখেন। তবে এটা ঠিক, যেহেতু তারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের ব্যাপারে আওয়ামী লীগের একটা ক্ষোভ আছে। আওয়ামী লীগ সারা ইউরোপে, বিশ্বে বিশেষ করে খুবই শক্তিশালী তাদের সাংগঠনিক অবস্থা, এবং তারা যেহেতু ওই দেশের নাগরিকত্ব আছে, ফলে ওরা একটা সুরক্ষিত জায়গা থেকে তারা ক্ষোভ বিক্ষোভ করতে পারে। দেখেন লন্ডনে করছে, মার্চে কই পুলিশ তো কাউকে অ্যারেস্ট করেনি। এইটুক বিক্ষোভ, হ্যাঁ, যদি যদি কোনো মারণাস্ত্র নিয়ে তারা ঝাঁপায় পড়ে তখন পুলিশ সেটাকে করবে, এছাড়া তারা করবে না। অথবা গায়ে যদি আঘাত করে তখন। লন্ডন হাই কমিশন বলছে যে ডিম ছোড়া হয়েছে সেটা খালি গাড়িতে পড়ছে, এখানে মাহফুজ আলম ওই গাড়িতে ছিল না, এবং আওয়ামী লীগের সংখ্যা ছিল 18। এটার একটা বিকল্প হইতে পারতো। এনসিপি তো সারা দেশে বিদেশে তাদের সমর্থকরা আছে, তো তাদেরকে প্রোটেকশনের জন্য ওই এনসিপি নেতা কর্মীদেরও পাল্টা সমাবেশ করতো। আমরা বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে কি দেখি, আওয়ামী লীগের যখন হয় তখন হুম বিএনপিরা আসে, আবার বিএনপি যখন হয় আওয়ামী লীগের আসে, পাল্টা পাল্টি একটা হুম হয়, পুলিশ হুম মাঝখানে দাঁড়ায়।
তো ওই অবস্থাটা না, হয়তো এনসিপি অর্জন করতে পারেনি বলে এরকম অবস্থার মধ্যে পড়ছে। কিন্তু বিক্ষোভের যে মাত্রাটা বা এটা কিন্তু খুব যে একেবারে মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে, এটা কিন্তু মনে হচ্ছে না। হুম তারপর হাইকমিশন তো বলছেই যে এই ডিমটা পড়ছে হচ্ছে খালি গাড়িতে, হুম। এটা মাহফুজ হ্যাঁ, আলমের ওইখানে মানে খবরে। দেশের বাইরে তো এর চেয়ে বেশি খুব ভয়ঙ্কর মাত্রায় করাও সম্ভব না, ওখানে নিরাপত্তা বা আইনি ব্যবস্থা সুরক্ষা যেরকম এক্স্যাক্টলি, থাকে। যারা বিক্ষোভ করতেছে তারাও জানে যে কতটুকু হুম পর্যন্ত তারা যাইতে পারবে আর কতটুকু পর্যন্ত যেতে পারবে না। যদিও নিউ ইয়র্কের কনসুলেটে তারা ওই গ্লাস টাস ভাঙচুর করছে এবং এই জন্য আহ, আহ, ওখানকার কনসুলেট সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের ব্যাপারে মামলা করবে। এটা বাড়াবাড়ি করছে। আর আমাদের এমনি তো মানে আমাদের এই মাত্রা জ্ঞানটা তো আমাদের নাই, হুম আমাদের দেশের নাগরিকদের যে কোনটা অপরাধ হবে আর কোনটা অপরাধ হবে না, আমি কতটুকু পর্যন্ত বিক্ষোভ করতে পারবো, এই মাত্রাটা নেই। তবে এগুলি যেটা হয় কি সামগ্রিকভাবে, এটা আগেও যেমন এখনো তেমন। বাইরে যখন এই ঘটনাগুলি ঘটে তখন কে স্বৈরাচার কে মানে গণতান্ত্রিক এটা তো বিবেচনা হয় না। তখন এটা তারা খারাপ ভাবে দেখে যে এটা কি ধরনের যে হুম একটা দেশের আসলো, সেই দেশেরই কমিউনিটি এই ধরনের বিক্ষোভ করতেছে। আহ, এটা তারা অবাক হয়, কিন্তু এটা হুম তারা আশ্চর্য হয় না, কারণ তাদের দেশেও এই এই ধরনের ঘটনায় তারা অভ্যস্ত। হুম। জি, কিন্তু আসলে প্রশ্নটা এখানে যে রাজনৈতিক দল আপনি বলছিলেন যে মানে আওয়ামী লীগ গেলে বিএনপি সেখানে বিক্ষোভ করতে পারে, সাথে আওয়ামী লীগও পাল্টা থাকে, বা বিএনপির কেউ গেলে সেখানে বিএনপিরও পাল্টা থাকে বিক্ষোভকে প্রতিরোধ করার জন্য বা একটা পাল্টাপাল্টির জন্য। কিন্তু এই যারা আছেন গণঅভ্যুত্থান নেতৃত্ব, তাদের জন্য কেউ থাকছেন না, বা এই উপদেষ্টারা যারা আছেন তাদের জন্য যে কেউ থাকছেন না, তাদের তাহলে সামনে এক্সিট প্ল্যান কি কিছু বিশেষ তারা ভাবছেন? এটাই নিয়েই তো তার উদ্বেগ। নাহিদ ইসলাম কি বলছে যে মানে তারা আতঙ্কিত। সে তার যে মানে পোস্টে এই ঘটনার উপরে যে ধরনের পোস্ট দিছে তাতে তো মনে হচ্ছে যে মানে মাহফুজ আলমের উপরে অস্ত্র নিয়ে কেউ ঝাঁপায় পড়ছে বা গুলি করার চেষ্টা করছে, কোন রকমে বেঁচে গেছে। এবং এখন এর পরবর্তী পর্যায়ে তাদের কি হবে যখন নাকি এই সরকার থাকবে না, এই জন্য সরকারের হুম উপর তারা ক্ষোভ প্রকাশ করছে। এবং এটা এনসিপির যারা নেতা কর্মী আছে, আসলে এটা তাদের জন্য খুবই বিপজ্জনক হবে। কারণ তাদের পাশে তো আসলে ওই অর্থে জামাত বা হুম বিএনপি দাঁড়াচ্ছে না যে তাদের প্রোটেকশনের জন্য, তাদের নিজেদেরও সেই শক্তিটা নেই। এটা দিন যত যাবে এনসিপি যেহেতু একটা পতনমুখ একটা অবস্থা তৈরি হয়েছে তাদের, এটা মানে তারা আবার পুনরুজ্জীবন হবে এরকম কোনো এখনো আলামত দেখা যাচ্ছে না, বরং প্রতিদিনই দেখছি পদত্যাগের হিড়িক। তো সুতরাং আহ দিন শেষে বিদেশে মানে দেশে এবং বিদেশে সব জায়গায় এই নেতাদের জন্য, জুলাই অভ্যুত্থানের এই নেতাদের জন্য একটা ঝুঁকি কিন্তু এটা বাড়ছে, এটা সত্য জি, এটা। নিশ্চয়ই। জি, একটা ঝুঁকির জায়গা দেখছেন যে তাদের পাশে আসলে কেউ নাই, অন্যান্য দলগুলো নিজেদের পাশে নিজেরা থাকছে, কিন্তু এই নেতৃত্বদের পাশে, গণ অভ্যুত্থান নেতৃত্বদের পাশে কেউ নাই। সামনে আরো অনেক প্রসঙ্গ আসবে। আসলে ব্যারিস্টার ফুয়াদ যেমনটি বলছেন, চাবুকের মুখে পড়ে কিনা বা কত নম্বর বিপদ সংকেত আসে, সেই বিষয়গুলো নিশ্চয়ই দেখবো আমরা, এবং আমরা সামনে আরো কথা বলবো। এক মাসে ঐকমত্য কমিশনও বা কোন দিকে যায় সেই বিষয়গুলো নিয়েও কথা হবে। অনেক ধন্যবাদ, আজকের মতো শেষ করি। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ।